নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না। এই জায়গাটা দেখুন একবার, এই গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি আর এই দিকটা তাকালেই হচ্ছে পুরো ওপেন একটা জায়গা, কিচ্ছু নেই, তলা খালি উপর খালি। নিচের দিকে আমি আর তাকাচ্ছি না, নিচের দিকে কিন্তু পুরো মাটি দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অত ইজি ভাবছিলাম, অত ইজি না, কিন্তু তলাটা কিন্তু হেভি চাপের। এখন ফাইনালি পৌঁছে গেছি সেই হেভেন্স গেটে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হচ্ছে এই অপূর্ব সুন্দর টিয়ানমান মাউন্টেন, টিয়ানমান কেভ আর পৃথিবীর সবচেয়ে লংগেস্ট কেবল কার বা রোপওয়ে। এই সকাল 5টার সময় ট্রেন ঢুকে গেছে জাংজিয়াজিতে, এখন নামছি আমরা সব। বাইরে তো স্টেশন। ট্রেনটা মোটামুটি সকালে উঠে একটু দেখিয়ে দিলাম আপনাদের, 3টে করে কিন্তু একটা সাইডে বেড রয়েছে আর একটা সাইডে 3টে করে, এরকম কামরা সব। আগের দিন রাত্রিবেলায় এই ট্রেনে উঠেছিলাম আর একদম টপ বাঙ্কটা আমাকে অ্যালট করা হয়েছিল। যেরকমটা দেখতে পাচ্ছেন এই বাঙ্কটা কিন্তু অনেকটাই উঁচু আর এখানে রয়েছে লাগেজ রাখার স্পেস। টোটাল 3খানা বার্থ, যেরকম বললাম একটা সাইডে, তাই একটা কূপের মধ্যে 6টা রয়েছে বার্থ। আর আমি এখন ওপরে বসে বসে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি এই কূপটা বা এই জায়গাটা কীরকম। এখানে যে বেডিং বালি সেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগে থেকে দিয়ে রাখে, তো আপনাদের আলাদা করে কিছু চাইতে হবে না ট্রেনে উঠলে। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক। আর এটা হচ্ছে এন্ট্রি এক্সিট। এখানে বেসিন, ওয়াশরুম সব রয়েছে, পুরো জল জমে গেছে এখানে, যেরকম আমাদের ওখানে হয়। ট্রেনটা আমি বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের। এই সবুজ টাইপের ট্রেন, সবুজ রঙের আর কি। এমনি ওভারঅল জার্নি ঠিকঠাক ছিল, খুব ভালো না হলেও ঠিকঠাক। ওয়াশরুমগুলোর বাইরে ছিল, ওখানে না ছিল টিস্যু পেপার, না ছিল জল, কোনো রকমের হাত দিয়ে জল নিয়ে মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, আর কি বলবো। স্টেশন পুরো খালি, কিন্তু আমার হোমস্টেতে চেক ইন হচ্ছে 11:30 না 12টার সময়। এইখানে সব কিন্তু এখন ট্যুর গ্রুপের ভিড়, প্রচুর ট্যুর গ্রুপ এসছে, মানে সব ওই ট্যুরিস্ট পার্টি আর কি, মানে এজেন্টরা নিয়ে এসছে বড় বড় গ্রুপ। জাংজিয়াজি কিন্তু ঘোরার জন্য খুব ফেমাস জায়গা। ম্যাপ ধরে যাচ্ছি, ম্যাপ ধরে কিন্তু হেঁটে 700 মিটার দেখাচ্ছে স্টেশনের কাছেই। তো এবার এক্সিটের দিকে যাচ্ছি, এখান দিয়ে বেরিয়ে পড়বো। যদি একটু বসার জায়গা থাকে তাহলে ভালো হয়, তাহলে গিয়ে একটু বসবো ভাবছি আগে। আর এটা হচ্ছে জাংজিয়াজি স্টেশন, সেই বিখ্যাত জাংজিয়াজি, যেখানে রয়েছে আভাতার মাউন্টেন্স, পারলে সেটাই যাবো, আর হচ্ছে টিয়ানমান মাউন্টেন্স। তো সব কিছুই কিন্তু এখানে রয়েছে। যাওয়া যাক এবার তাহলে এক্সিটের দিকে। টাইম হয়ে গেছে সকাল 5:30, এখনও তার মানে 6 ঘন্টা পর চেক ইন। দেখি যদি রেসপন্ড করে তাহলে আমি মেসেজ করেছি, কিন্তু এত সকালে মনে হয় না ঘুম থেকে উঠবে বলে। সমস্যাটা এবার হচ্ছে এখান দিয়ে সব লোকজন এক্সিট করে যাচ্ছে, ভেতরে কিন্তু কোনো ওয়েটিং রুম নেই এখানে। তো কোথাও গিয়ে যে বসবো সেই ব্যবস্থা করা নেই কিন্তু এদিকে। তো ভাবছি করা যায়, এখানে গিয়ে নিচেই বসে থাকি কিছুক্ষণ, কারণ রেসপন্ড না করলে গিয়ে তো লাভ নেই এত সকালে। টাইম হয়ে গেছে 5:23, গিয়ে কী করবো তা আগে। এইখানে আমি এখন জাংজিয়াজি স্টেশনে যে এক্সিটটা ছিল না, এক্সিট দিয়ে বেরিয়ে এখন এন্ট্রিতে চলে এসেছি। এখানে এসে দেখছি অনেকজন লোকজন ওয়েট করছে, এখানে দোকান রয়েছে যেগুলো এখনও খোলেনি, আর এদিকে সব চার্জিংয়ের জায়গা আছে, তো এখান থেকে চার্জ দিয়ে নিচ্ছি। এই জায়গাটা থেকে সব চার্জ দিয়ে নিচ্ছি ইকুইপমেন্টগুলো, আর টাইমটাও কেটে যাবে। এখানে দেখুন প্রচুর বসার জায়গা আছে, নিচ থেকে উঠে আসলাম, এখানে প্রচুর সিট আছে। তো ব্যাগ ট্যাগ নিয়ে উপরেই চলে আসি ভাবছি। আমি ব্যাগগুলো নিচে রেখে এসেছি। আর তলাটা দেখুন, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই তলা দিয়ে আসলাম, খালি সিকিউরিটি স্ক্যানটা করাতে হলো। ওখানে যে স্ক্যানটা আছে না, ওটা জাস্ট করিয়ে নিলাম, তাহলেই কোনো অসুবিধা নেই। আর টিকিট দেখাতে হচ্ছে না এখন। আমার ব্যাগটা ওই দিকটায় রয়েছে, নিয়ে আসবো ভাবছি। কি ওপরেই নিয়ে আসি, ওপরেই বসি, ওয়েট করি যতক্ষণ রিপ্লাই দিচ্ছে। আপনারা যে সবসময় ভাবেন যে ট্রাভেল মানেই হচ্ছে একদম আনন্দের বিষয়, এরকম কিন্তু নয়। দেখুন লাস্ট 3-4টে রাত ধরে, মানে যখন এখানে এসছি অনেক লেট করে শোয়া হয়, কারণ প্ল্যানিং করতে হয়। তারপর হচ্ছে মানে পরের দিন সকাল উঠে পড়তে হয়, কারণ ঘুরতে যেতে হয়। এগুলো তো আমি যখন কাজ করছি না তখনের মধ্যেও, প্লাস ভিডিও এডিটও কিছু করছি না। স্পেশালি এইসব দেশে আসলে এত হাঁটা, এত এদিক ওদিক করার থাকে, তো এটা একটা বড় প্রবলেম। তো এমনি এত কম ঘুম হচ্ছে। তো আমাদের কাল ট্রেনে উঠলাম হচ্ছে 11:15, 10:27 ট্রেন ছাড়লো, 11:15 না 11:30 নাগাদ ঘুমালাম। আবার দেখলাম 4:30টার সময় উঠিয়ে দিল। তো ঘুম হয়েছে, আমি দুঃখ করি না, আমি কোনো সময় খাটনি হলে কিছুই করি না। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এখানে একদিন থাকবো, আমাকে যত তাড়াতাড়ি চেক ইন দেবে তত ভালো। আমি জিনিসপত্র রেখে দিয়ে আমি আজকে ট্যুরটা বেরিয়ে যেতে পারবো। আমার একদিনই লাগবে ঘুরতে মেন জায়গাগুলো। শরীরটাও থাকা না, চুল ফুল কিরম হয়ে গেছে, সকালে পেট পরিষ্কারটা কিরম অনেক কষ্ট করে করলাম আর কি, বাথরুমের অবস্থা খারাপ। ব্রাশ টাশ করা হয়নি, ব্রাশটা ওখান থেকে করে নেবো, চার্জিং করে নিচ্ছি। আর আপনারা সবাইকে জানাই ওয়েলকাম টু জাংজিয়াজি, সেই বিখ্যাত জায়গা চায়নার। এইখানে সব জায়গায় এত ক্যামেরা আছে যেন ভয় লাগে না। নিচে আমি লাগেজটা দেখুন ছেড়ে দিয়ে চলে আসলাম,
কোনো চাপ লাগছে না, কিন্তু হয়তো কিছু গন্ডগোল হতেও পারে, কিন্তু যা দেখে মনে হচ্ছে কোনো চাপ নেই। এইখানে যদি দেখেন সব জায়গাতে কিন্তু সরকার খুব দারুণ রকম ব্যবস্থা করে দিয়েছে, মানে বিট স্টেশন বলুন, এয়ারপোর্ট বলুন, যে কোনো জায়গায় বসার জায়গা আছে, চার্জ দেওয়ার জায়গা আছে, বাথরুম আছে। মানে এটা আমাদের দেশেও আছে, সব দেশেই আছে হয়তো, কিন্তু এখানে অনেক বড়ো পরিমাণে এবং খুব ইজিলি অ্যাক্সেসেবল, কোনো ঝামেলাই নেই আর কি। তো আপনার মানে কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট দেখুন আমি এত আগে বেরিয়ে এসেছি, হয়তো এখানে ভিড় থাকতে পারতো, জায়গা নাও পেতে পারতাম, সেই সব কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এবার হয়তো বড়ো স্টেশনগুলো বা যেগুলো বিজি স্টেশন সেগুলো গেলে হয়তো পাবো না, কিন্তু ওভারঅল আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। আর এখন দোকানগুলো টুকটাক খুলছে, ম্যাকডোনাল্ডস এখনও বন্ধ আছে, এখানে একটা দোকান আছে সেটা খুললো এখন, কারণ এখন টাইম হয়ে গেছে হচ্ছে 5:45। আর যেরকম বলছিলাম এখানে চেয়ারগুলো দেখুন কি সুন্দর চেয়ার, এগুলো কিন্তু মাসাজ চেয়ার, কিন্তু এগুলোতে এমনি বসে থাকুন ভালোই লাগবে। এখানে লিফট রয়েছে ওঠা নামার জন্য, সিঁড়ি রয়েছে, ওই দিকে হচ্ছে মেন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের এন্ট্রেন্স হচ্ছে ওই 2 নম্বর লেখা আছে না ওই দিকটায়, ওখান দিয়ে কিন্তু ঢুকতে হয়। সকালে একটু ব্রাশ করার পর মাংসের দরকার ছিল, তাই এই ম্যাকডি দেখলাম খুলে গেছে, এখান থেকে এসে একটা ম্যাক ডাবল কি যেন ছিল, হ্যাঁ এই ডাবল গ্রিলড চিকেন ম্যাক মাফিন 18.5 এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে এখানকার ম্যাকডি। আমার সাথে একটা কফি পেলে ভালো হতো, কিন্তু আমার সাথে জুস আছে, জুসটা দিয়ে খেয়ে নেবো ভাবছি, কালেক্ট করিনি এখানে গিয়ে। এটা হচ্ছে এখানকার ম্যাকডোনাল্ডস। এখানে সানরাইজটা এত সুন্দর হচ্ছে কি বলবো, গ্লাসগুলো একটু নোংরা বলে বিল্ডিংয়ের পেছন দিয়ে সূর্যটা উঠছে। এই 218 টাকা দিয়ে এখন ডবল লেয়ারওয়ালা একটা পাউরুটি, একদম ছোটো সাইজ, কিন্তু মানে খুবই ছোটো সাইজ, কিন্তু ঠিক আছে, অ্যাটলিস্ট মাংস তো, আর তেল মশলা কিছু দেয়নি, কিন্তু সসও নিয়ে নিই, কিছু নিয়ে নিয়ে পাতা পুতা দিয়ে ভেতরে খালি মাংস সেদ্ধ করা, ভালোই লাগছে এতে। এখন সময় হয়ে গেছে যে সকাল 8:08, ভেতরে চার্জ দিয়ে কিছু রিসার্চ করে একটু ল্যাদ খেয়ে এবার বেরিয়ে পড়লাম হচ্ছে আমার হোমস্টের দিকে যাওয়ার জন্য বা হোটেলের দিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে জাংজিয়াজি রেলওয়ে স্টেশন, ওয়েস্ট রেলওয়ে স্টেশন। আর আশপাশটা দেখে নিন, এখানে একটু পাহাড় ব্যাপার আছে, কিন্তু দুর্দান্ত লাগছে, কিন্তু গরমটা ফাটাফাটি আছে আজকে বুঝতে পারছি। এইখান থেকে আমি তো ট্যাক্সি বুক করে দিলাম, আমার পড়লো হচ্ছে ওই 4 ইউয়ান মতন, 3.5 ইউয়ান মতন, কারণ এখান দিয়ে হেঁটে 900 মিটার দেখাচ্ছে। এই মালপত্র নিয়ে তো যেতে পারবো না, আর চলেও যেতাম সেই জন্য হয়তো যাবো, কিন্তু এখান দিয়ে কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না, নিচে নামতে হবে, এখানে আবার পুরো সিঁড়ি, এই হাতে লাগেজ থাকলে এটা একটা প্রবলেম। সময় হয়ে গেছে 8:43, আর এখন আমি জাস্ট আমার জাংজিয়াজির ঘরে ঢুকলাম। এটা একটা গ্যারেজের মাঝখান দিয়ে এন্ট্রি আছে, বিশাল বিশাল ফ্ল্যাট এখানে, সেই ফ্ল্যাটের মাঝখানে কয়েকটা রুম নিয়ে এরা করছে, 2টো ফ্লোরে নিয়েছে। তো যেরকম বড় বড় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ব্যাঙ্গালোর বা বড় বড় জায়গায় ভাড়া হয় না, এরকম স্টাইলের। কিন্তু ঘরটা চট করে আপনাদের দেখিয়ে দিই আগে। এখানে টিভি, এখানে একটু টয়লেট্রিজ ব্রাশ টাশ দিয়ে দিয়েছে, ওদিকে জল রয়েছে, এরা সব জায়গায় জল দেয় যতই কম দামি রুম হোক। এই রুমটার দাম 700-800 টাকা কি 900 টাকা হবে হয়তো। বাইরে দেখুন ভিউটা, পুরো বাড়ি ঘরদের ওইদিকে রয়েছে এসি, একটা ডাবল বেড খাট রয়েছে, কুইন সাইজ বেড। ঘরটা একটু ছোট কিন্তু কোনো প্রবলেম নেই, ওয়াইফাইও রয়েছে, এসি চালিয়ে দিলাম, আর কি চাই। এদিক দিয়ে একটু ভিউটা দেখিয়ে দিই সুন্দরভাবে, কেমন ভালোই বলুন। 11:30 চেক ইন লেখা ছিল, কিন্তু তার আগে ঢুকতে দিয়ে দিল। তো আপনারা যদি চান তো একটু আগেই চলে আসবেন, আমার ওটা বেটার অপশন হবে। আর এখান থেকে যাই বুকিং করছি ম্যাক্সিমাম trip.com থেকে করছি। এইখানে এমনই অবস্থা, এই রিমোটের মধ্যেও সব কিন্তু চাইনিজে লেখা, কি করতে হচ্ছে, তাই জন্য ট্রান্সলেটারের মধ্যে রিমোটের ছবি নিতে হচ্ছে, নিয়ে তাও বুঝতে হচ্ছে যে কোনটা কি, তাও কিন্তু কোনো কোনোটা ফিগার আউট করতে পারছে না। তারপর টিপে দেখতে হচ্ছে, ভুলভাল কিছু টিপে গেলেই গল্প। এখন রেস্ট করি, ফ্রেশন আপ হই, তারপর ট্যুর করতে বেরোবো টিয়ানম্যান মাউন্টেনের। এখন বেলার দিকে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে টিয়ানম্যান মাউন্টেনের উদ্দেশ্যে। এখন গাড়ি বুক করে দিয়েছি, গাড়িতে পড়ছে হচ্ছে 14 CNY। তো এটা দিয়ে এখন যাব হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। আমি এখন পৌঁছে গেছি সেই বিখ্যাত টিয়ানম্যান মাউন্টেনে এখনো যাইনি, মাউন্টেনে যাওয়ার রাস্তায় পৌঁছে গেছি। এটাই সেই বিখ্যাত মাউন্টেন বা বিখ্যাত পাহাড়, যেখানে নাকি পৃথিবীর সবচেয়ে লম্বা কেবল কার রয়েছে। এবং সেই কেবল কারের কাউন্টারে চলে এসেছি। প্রথমে এখান থেকে টিকিটটা নিয়ে নেব, টিকিটটা নিয়ে একদম টপের দিকে যাব। এইখান দিয়ে ঢুকে হচ্ছে ইন্ডিভিজুয়াল টিকিটস, টিকিটটা প্রথমে করাই।
এই টিকিটের মধ্যে কিন্তু পার্কের এন্ট্রি বা মাউন্টেন এন্ট্রি, এক সাইডের কেবল কার, একটা ফ্রি শাটেল বাস, সব কিছু রয়েছে। তো এটা হচ্ছে টিকিট এরিয়া। টিকিটটা করিয়ে বলছি এক্স্যাক্টলি কত পড়ছে। এখানে কিন্তু ইংলিশে কিছু লেখাই নি, সবই এদের ভাষায় লেখা। একটা জিনিস আপনার বলে দিই, এখানে টিকিটটা নিয়ে নিলাম, এটা হচ্ছে 275 করে। এখানে দেখুন আমি 3টে রুট আছে আপনার দেখালাম, একটা ছবিও দিয়ে দিচ্ছি। তো রুট এ দিয়ে গেলে হচ্ছে এই যে বড় কেবিল কারটা দেখছেন, এই বড় কেবিল কার দিয়ে যাবো, একদম টপে চলে যাবো, তারপর ভেতর দিয়ে ঘুরে 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 আবার ছোটো কেবিল কার দিয়ে নেমে আসবো। অথবা যদি বিটা নিয়ে ছোটোটার দিয়ে উঠতে হবে, উঠে বড়টা দিয়ে নামতে হবে। এইখানে কিন্তু দিয়ে দিয়েছে লাইন বি আর সি এর সম্বন্ধে। আমি এটা কেটেছি, বিতে হলে হচ্ছে এক্সপ্রেস কেবিল কার দিয়ে উপরে উঠবেন, বুঝেছেন? মানে হচ্ছে যে ছোটো জায়গাটা আছে, ছোটো যে কেবিল কারটা ওটা আগে নিতে হবে, আর পরে ফেরার সময় বড় কেবিল কারটা। তাই জন্য কিন্তু আপনাকে এখান দিয়ে বাসে করে যেতে হবে। মোটামুটি কিন্তু এই হিসেব যা বুঝতে পারছি আর কি। 3টে রুট এটাই সবাই নিচ্ছে যতদূর দেখছি, কারণ যাওয়ার সময় সবচেয়ে বড় কেবিল কার বা লংগেস্ট কেবিল কার যেটা হয় সেটা নিলেই সবচেয়ে লাভ। তো মোটামুটি সবাই কিন্তু তাই করছে। এখানে একটা হালকা সিকিউরিটি চেক হবে, যেটা সব জায়গাতেই আছে। সেটা হয়ে আমি এগিয়ে চলবো হচ্ছে রোপওয়ে বা কেবিল কারের দিকে, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট রোপওয়ে, 7 কিলোমিটারের ওপর। এখানে প্রচুর লোকজন কিন্তু ট্যুর গ্রুপের সাথে আসে। তাই এখানে দেখবেন যে মেন যে এটা লিড করছে একজন, একটা ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পেছনে অনেক লোকজন যাচ্ছে। তো সেরকম দেখলেই বুঝতে পারবেন কিন্তু প্রচুর ট্যুর গ্রুপ সেটা। এই যে এই দাদা কিন্তু আমার ট্যুর গ্রুপে। বেলার দিকে এসছে বলে কিন্তু ভিড় একটু বেশি। আশা করি ওপরে গিয়ে ভিড় কম পাবো, কারণ ততক্ষণে লোকজন ওপরে পৌঁছে গিয়ে নামার প্ল্যান করতে লাগবে। আরও অনেক যেতে হবে। এখান দিয়ে টিকিটটা স্ক্যান করবে, তারপর কিন্তু ওপরে যেতে পারবো। এখানে কিন্তু ফার্স্ট লেভেল অফ টিকিট স্ক্যান হবে। এখানে যে টিকিটটা কেটেছি সেটা স্ক্যান করে দিয়ে দেবে। আমি মনে হচ্ছে একটু কি অনেকটাই ভুল করে দিয়েছিলাম। এখানে লাইন দেখুন একবার, বিভৎস বড় লাইন, কিন্তু পুরো এদিক দিয়ে ঘুরে 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 তারপর যাচ্ছে ওইদিকে। এখানে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, চাইলে কিন্তু জল জুস এগুলো নিতেই পারেন। আমার মনে হয় এখানে সকালে আসলেই ভালো, মানে একদম সকালে এখন খুলবে 7টার সময় খুলে আমি যতদূর জানি। তো তখন আসলে হচ্ছে বেস্ট অপশান, তাহলে ভিড়টা কিন্তু কম পাবে। কিন্তু আমার হাতে সেই অপশানটা ছিল না, কারণ আমার ট্রেন ঢুকেছে, তারপর হোটেলে এসেছি, ফ্রেশন আপ হতে সময় লেগে গেছে। লাইনটা যতই বড় হোক, এর মাঝখানে মাঝখানে কিন্তু এরকম এয়ার কন্ডিশনার, এয়ার কুলার টাইপের দিয়েছে, যেগুলো দিয়ে পুরো হাওয়া বেরোচ্ছে। তো সেই জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, মানে ঠান্ডা লাগছে, ভালোই লাগছে বেশ। এই যে রোপওয়েটায় উঠছি বা কেবিল কারটায় উঠছি, এটা টোটাল লেন্থ কিন্তু 7455 মিটার, মানে ধরে নিন 7.5 কিলোমিটারের মতন। আর পুরো যখন নিচ থেকে ওপর অব্দি যাবে, তার মাঝখানে কিন্তু 1300 থেকে 1400 মিটার এলিভেশন চেঞ্জ হবে। মানে এখন অলমোস্ট গ্রাউন্ড লেভেলে আছি, আর এরপর কিন্তু ধরে রাখুন ওই 1500 সামথিং মিটারে পৌঁছে যাবো। মানে ভাবুন, এই টিয়েনম্যান মাউন্টেন যে টপ আছে, সেই টপের দিয়ে কিন্তু পৌঁছে যাবো। উঠে পড়েছি কেবিল কারে, কেবিল কার ছেড়ে দিয়েছে। এখানে এই ব্যবসা গরম আছে একটা 21-এ ছাড়লো, একটা 21-এ ছেড়ে দিয়েছে। এদিকে সুন্দর শহরের দৃশ্য পাওয়া যাচ্ছে। ওহো, হেভি হেভি, পুরো শহরের উপর দিয়ে যাচ্ছে। এই শহর কিন্তু অলমোস্ট পেরিয়ে এসেছি, শহর পেরিয়ে পাহাড়ের দিকে উঠছি। বেশ ভালো স্পিডে যাচ্ছি কিন্তু। আর এই যে মাঝখানে মাঝখানে এরকম কিছু ডান্ডা তাবি দেওয়া আছে পোল টাইপের, আরে বাবা, এটা হেভি কাঁপছে কিন্তু মাঝে মাঝেই। আমার পাশে দিদিরা আছে, দিদিরা একটু ভয় পেয়ে যাচ্ছে। শহর ছাড়িয়ে কিন্তু অনেকটাই চলে এসেছি, যাচ্ছে তো যাচ্ছেই, আর শেষ নেই। কি অদ্ভুত লাগছে, মানে জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে, আর আশপাশে দিদিরা প্রচন্ড চিল্লামিল্লি করছে, নইলে কিন্তু ব্যাপারটা হেভি মজাদার, হেভি মজাদার। ওয়েদারটা আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে।
এবার এইখানে আসার পর কিন্তু ইস্ট আর ওয়েস্ট লাইন ভাগ হয়ে গেছে। তো আমি যতদূর জানি ওয়েস্ট লাইনে গেলে ভালো হয়, তাহলে সুন্দরভাবে ভিউটা পাওয়া যাবে। তো আমি ওয়েস্ট লাইন দিকেই যাবো ভাবছি। নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না, দুর্দান্ত। প্রথমটা ঠিক ছিল, শহরের ওপর দিয়ে যখন যাচ্ছিল তখন তো ভালোই লাগছিল, কিন্তু পৃথিবীর লংগেস্ট আর পৃথিবীর স্টিপেস্ট কেবল কার চড়ে কিন্তু জাস্ট টু গুড এক্সপিরিয়েন্স। যদি এটা না করেন তাহলে কিন্তু চায়নায় আসাই বৃথা, সত্যি বলে দিচ্ছি। আমি এখন যাচ্ছি হচ্ছে ওয়েস্ট লাইন দিয়ে। তো সার্কুলার লাইন দিয়ে গিয়ে ওয়েস্ট লাইন থেকে ইস্ট লাইন যাব, সব জায়গাগুলো দেখতে দেখতে যাবো, দেখে তারপর চলে আসবো হচ্ছে ওই টিয়ানমান যে কেভ আছে, যে মেন কেভ হেভেন্স ডোরটা আছে, হেভেন্স গেট, সেদিকে যাবো। তো ওয়েস্ট লাইন দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে দেখুন একটা বসার জায়গা ছাউনি টাইপের করা আছে, প্রতিটা জায়গায় এরকম করে দিচ্ছে, কারণ এখানে কিন্তু ভালো গরম পড়ে, বৃষ্টি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেই জন্য কিন্তু মেনটেন্যান্স নেক্সট লেভেল। রাস্তাগুলো পুরোই কিন্তু মার্ক করা আছে, একটু মানে ফিগার আউট করতে অসুবিধা হবে। আর সব জায়গাতে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে, মানে একটা করে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, যারা আপনি গাইড করে দেবে। সেই মেঘালয়ের সেই ভ্যালি অফ কেভস ছিল না, গার্ডেন অফ কেভস, ওরকম লাগছে কিন্তু দেখতে জায়গাটা। এই যে টিয়ানমান মাউন্টেন আছে, এটা কিন্তু জাংজিয়াজিতে অবস্থিত। আর জাংজিয়াজি কিন্তু চায়নার হুনান প্রভিন্সের একটা শহর, ছোটোখাটো শহর বলতে পারেন বা টাউন বলতে পারেন, যাই হোক আমার তো দেখে মনে হলো শহর, অনেক বড় বড় বিল্ডিং আছে। আর এই যে টিয়ানমান মাউন্টেন আছে, সেটাকে নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাহাড়গুলোর মধ্যে একটা বলা হয়। এই টিয়ানমান যে মাউন্টেন আছে, সেটার অরিজিনাল হাইট হচ্ছে 1519 মিটার, মানে ধরে রাখুন মোটামুটি 5000 ফিট মতন। আর যে ট্যুরিস্ট এরিয়াটা আছে, মানে আমরা যেখানে এসেছি বা আমি যেখানে এসেছি, সেটার হাইটটা ধরে রাখুন 800 মিটার মতন। স্টিল অনেকটাই হাই, তাই জন্য কিন্তু ওয়েদারটাও অনেকটাই ঠান্ডা। আর পুরো গাছে একদম ভরা, প্রচুর জঙ্গল, সামনে একটা সুন্দর একটা ক্লিফ ওয়াকওয়ে আছে। এইটা একটা ক্লিফ সাইড ওয়াক, একদম খাদের সাইড দিয়ে এরকম সুন্দর একটা ওয়াকিং পাথ বানিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যেখান দিয়ে। তো এটা একটু হেঁটে হেঁটে যাই, গিয়ে তো ব্যাক করে মনে হচ্ছে একটা গ্লাস ব্রিজ আছে, ওইদিকে যেতে হবে। এই জায়গাটা আপনার দেখিয়ে দিই। আর গাছে দেখুন এরকম ফিতে টাইপের বাঁধা আছে, কিন্তু রিবন টাইপের বাঁধা আছে, অনেক গাছই দেখতে পাচ্ছি এরকম। এই জায়গাটা দেখুন একবার, এই গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি, আর এই দিকটা তাকালেই হচ্ছে পুরো ওপেন একটা জায়গা, কিচ্ছু নেই, তলা খালি উপর খালি, কি বিভৎস জায়গাটা, দারুণ দারুণ। কি ভিউ এখান থেকে, ক্যামেরা একটু ঝাপসা আসবে হয়তো, কিন্তু এখান থেকে ভিউ কিন্তু এক নাম্বার। ওই দিক থেকে আসলাম আমি, ওই দিকটা দিয়ে, এবার দিয়ে গ্লাস ব্রিজটা ঘুরে ব্যাক করে যাওয়া ভাবছি। এখানে 5 yuan দিয়ে টিকিট নিতে হলো একটা, এটা কিন্তু আলাদা। আর এখানে এই মোজা, এটা পরে নিতে হবে জুতোর ওপর, যাতে গ্লাস ব্রিজের দাগ না পড়ে আর যাতে গ্রিপ ভালো হয়, সেই জন্য মনে হচ্ছে। তো সবাই এটা পরে নিচ্ছে, এখান থেকে কিন্তু পাস করতে হলো। আমার কিরকম একটা জোকারের মতন লাগছে, লাল প্যান্ট লাল মোজা এরকম টাইপের কভার। আর এদিকে হচ্ছে সেই বিখ্যাত গ্লাস ব্রিজ। আরে বাবা, এই তলাটা পুরো খোলা, কে রে ভাই, তলায় তাকালে চাপ, না তাকালে ঠিক আছে, তাকালে কিন্তু হেভি চাপ। নিচের দিকে আমি আর তাকাচ্ছি না, নিচের দিকে কিন্তু পুরো মাটি দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অত ইজি ভাবছিলাম, অত ইজি না, কিন্তু তলার দিকে তাকালে একটু ভয় লাগছে। কিন্তু কিরে ভাই বানিয়েছে, পুরো ওপেন, তলাটা কিন্তু পুরো ওপেন। হে ভাই, চাপ আছে কিন্তু, এটা মানে ভালো, মানে মজাদার কিন্তু আর কি, ভালো লাগছে। প্রচুর লোকজন ভয় ভয় যাচ্ছে সামনে, দেখাই আপনাদের। এখানে কিন্তু সিস্টেম আছে, এখানে ছবি তোলার জন্য দেখুন লোকজন ছবি তুলে দিচ্ছে সুন্দরভাবে। তলাটা কিন্তু হেভি চাপের, পুরো খালি তলাটা। আর এত নিচে না, পুরো খাদের মতন আর কি, মানে নিচে যে মাটি আছে সেরকম না, পুরো ওপেন জায়গা করেছে কিন্তু এটা, হেভি মজাদার, দারুণ এক্সপিরিয়েন্স সত্যি। এখানে ফরেস্ট পার্কটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু দুর্দান্ত। আপনাকে দেখাচ্ছি, এটা এরকম সুন্দর একটা ফরেস্ট, কি দারুণ মেনটেন ফরেস্ট একটা আর কি, পাহাড়ের ওপরে, তার মাঝখান থেকে দারুণ পাত বানিয়ে দিয়েছে। আর সবগুলো রিবনগুলো কিন্তু মানুষ এখানে ঝুলিয়ে রেখে যাচ্ছে। সামনে একটা দোকানে যেখান থেকে রিবন কিনতে পাওয়া যায়, তো কিনে নিয়ে ঝুলিয়ে দেবেন। আমার মনে হচ্ছে এটা কোনো উইশের জন্য, মানে কিছু উইশ করে আপনি এটাকে বেঁধে দিয়ে গেলে হয়তো সেটা সফল হয়। দেখুন একবার, অদ্ভুত না, সুন্দর করেছে। এই গাছগুলোর কথা বলছেন দেখুন, এই গাছে কিন্তু রিবনগুলোও রয়েছে, আবার এখানে কেউ লিখে লিখেও কী সব টানিয়ে দিয়েছে। এই ক্লাস লাগছে জায়গাটা, পুরো পাহাড়ে চলে এসেছি মনে হচ্ছে, সত্যি পাহাড়ই এটা, কিন্তু সেই ফিলিংটা পেয়ে ভালো লাগছে এখানে এসে। সব জায়গায় কিন্তু একটা ট্যুর গাইড ম্যাপ এরকম দেওয়া আছে যে কোথায় আছেন এখন। ইউ আর হিয়ার, দেখুন ফরেস্ট অফ উইশেস, এখানে আছি। তো এখান দিয়ে স্ট্রেট চলে যাওয়া যাবে এই গুইগু মোড হয়ে, তারপর কিন্তু এখানে আরেকটা কিছু ইয়েলো অ্যানশিয়েন্ট হয়ে, এগুলো আবার ক্লিফ সাইড ওয়াক, এগুলো সব এই ক্লিফ সাইড ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর এখান থেকে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে,
5 করে, মনে হয় একটা মনে হয় 5, দুটো মনে হয় 10। ফরেস্ট অফ উইশার। আর এখানে সবাই লিখছে দেখুন, ওর মধ্যে কিছু লেখা যাচ্ছে কিন্তু। এইখানে কিন্তু ছবির ব্যবস্থা আছে, 8টা ছবি না কটা ছবি কি বলছে করে দেবে 25 করে। তো আমার ছবিগুলো এগুলো আবছা তুলে দিয়েছে, তো সেই জন্য করালাম না। ওখানে তোমার উপরে দেখাচ্ছে নিচে ছবি। এইটাই হচ্ছে সেই ক্লিফ সাইড ওয়াক, একদম পুরো খাদের সাইড দিয়ে এরকম কিন্তু পাথ বানিয়ে দিয়েছে, কত অবধি গেছে। এটা একটা সেকশন, কিন্তু এটা একটা সেকশন, আর পেছন দিকটা কিন্তু আরো সেকশন আছে। ওই দিকটা দেখুন, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক লম্বা। ওখানে গিয়ে একটা সাসপেনশন ব্রিজও আছে কিন্তু। এখান দিয়ে যে পাতটা দিয়ে হাঁটছি, পুরো পাহাড়ের গায়ে লাগানো পাত একটা, এত সুন্দর লাগছে কি বলবো। এটা যেমন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার পেছনে পাতটা। গ্লাস কিন্তু দুখানা আছে, একটা পেছন দিকে ছিল, একটা সামনের দিকে রয়েছে, তো ওটাতেও যাবো। আর সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে, অদ্ভুত অদ্ভুত। রোদটাও কমে গেছে, দুর্দান্ত লাগছে। আর এই সাইডে ভিউটা দেখুন, পুরো পাহাড়ের ভিউ। আর এই পাহাড়গুলো কিন্তু অন্যরকম। আচ্ছা, এটাই হচ্ছে জিউগু মোট, এটার দিকে আসছিলাম। ফরেস্ট অফ উইশেস ক্রস করে এসেছি, 400 মিটার হয়ে গেছে। আর সামনে কিন্তু মিলিটারি স্যান্ড প্লেট মডেল কিছু একটা আছে, এরকম গর্ত টাইপের, গর্ত বা এরকম সুড়ঙ্গ এরকম টাইপের জিনিসকে কিন্তু মোট বলে। দেখুন এই ভয়াবহ জায়গার মধ্যে কীরকম সুন্দর আর্কিটেকচার বা কীরকম সুন্দর মেনটেনেন্স করে জিনিস বানিয়েছে, সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি। দেখার মতন জিনিস কিন্তু। এখানে আসলে মানে চায়না আসলে কিন্তু জাংজিয়াজিতে এসে এই জায়গাটা দেখাটা কিন্তু মাস্ট। এইখানে কীরকম সুড়ঙ্গ টাইপের কিছু একটা আছে, কেভ টাইপের, ভেতরটা কি ঠান্ডা, হেভি এক্সপিরিয়েন্স। জাংজিয়াজিতে কিন্তু মেন যে জাংজিয়াজি ন্যাশনাল পার্ক আছে, যে আভাতার মাউন্টেনের জন্য সেটা বিখ্যাত, সেটা কিন্তু এখান থেকে ধরে রাখুন আরও 24 কিলোমিটার দূরে। এবং ওখানে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজটা আছে। তো যে আভাতার মাউন্টেনটা আছে ওটা আমি এখন স্কিপ করে দিচ্ছি, ওটা যাচ্ছি না। ওটা নেক্সট টাইম যদি আসি নিশ্চয়ই ঘুরবো। আপনাদের হাতে যদি 3 থেকে 4 দিন টাইম থাকে তো ভালো করে ওই জায়গাটা ঘুরুন, ওটা কিন্তু একদিনের জায়গা না। আর এইটাকে বলে হচ্ছে সোল অফ জাংজিয়াজি, মানে টিয়ানম্যান মাউন্টেন যেটা। কারণ এটা হচ্ছে জান প্রাণ, সত্যি কথা বলতে জায়গাটাই এরকম। প্রচুর বছর আগে থেকে কিন্তু এখানে বসতি ছিল, লোকজন টুকটাক থাকতো, এখানে মন্দির বানানো হয়েছে, সব কিছুই আছে। সেই 1500 সাল নাগাদ এখানে কোনো ডাইনাস্টি ছিল, তো তারাই কিন্তু তৈরি করেছিলেন। এবং তারপর তো সরকার নিয়ে এই জায়গাটা মেনটেন করেছে, এত সুন্দরভাবে তৈরি করেছে। খাদের পাশ দিয়ে এরকম ব্রিজ চলছে, তো চলছেই, ভাবতে পারছেন কি অদ্ভুত টাইপের বানিয়েছে। পুরো পাহাড়ের পাশ দিয়ে এরকম কাঠের ব্রিজ, কিছুটা গেলে কাঁচের ব্রিজ, পুরো ভয়াবহ জায়গায় কিন্তু এরকম জিনিসটাকে কী করে বানালো ভগবানই জানে। আর নেক্সট লেভেল মেনটেনেন্স, লোকজন এনজয় করছে, প্রচুর জায়গা থেকে লোক আসছে। তো চায়না আসলে এই জায়গা কিন্তু মিস করবেন না, দ্য সোল অফ জাংজিয়াজি টিয়ানম্যান মাউন্টেন। এই রাইডটা কিন্তু এখানে বেশ ফেমাস। এটাই কী যেন একটা বলে, এটা টোবাগান রাইড বা এরকম কিছু নাম আছে এটা। তো এটাও কিন্তু অনেকে চড়ছে, এটা কোথা থেকে চালু হয় জানি না, মনে হয় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে হয়তো তারপর দেখতে পাবো। হ্যাঁ, বেশ মজাদার। আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব এনজয় করছি জায়গাটা। এখানে কিন্তু যে ট্যুরিস্ট গ্রুপগুলো এসছে বা ট্যুর গ্রুপগুলো এসছে, ম্যাক্সিমাম লোকজনই কিন্তু বয়স্ক। তো ওনারা নিজেদের পেসে আরামসে সুন্দরভাবে ঘুরছেন, এনজয় করছেন, ভালো লাগছে দেখে। মানে ওনারা ছবি তুলছেন, সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। আমি তো বোধহয় এত ছবি তুলি না কোনো সময়। তো ওনারা আর কি এক জায়গায় বসছেন, এখানে খাচ্ছেন দাচ্ছেন, গল্প গুজব করছেন, এই জন্য একটু দাঁড়িয়ে তো কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, ওনাদের তো এই সময় এটা ওনাদের টাইমটা দিতেই হবে। আর পেছন দিকে দাদা যে বাঁশি হয়ে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল কি বলবো। মানে একদম কাম অ্যান্ড পিসফুল একটা পরিবেশ, চারিপাশে এরকম জঙ্গল, মাঝখানে একটা ছোটো বসার জায়গা, তার সামনে উনি বাজাচ্ছেন। আর এখানে টেকনোলজি কত অ্যাডভান্স দেখুন। ওই যে বাঁশিটা আছে সেটার মধ্যে কিছু একটা কানেকশান করা আছে, ব্লুটুথ বা কিছু একটা হবে, যেটা দিয়ে কিন্তু স্পিকারে কানেক্ট করা যাচ্ছে। তো সেই জন্য আর কি মানে খুব জোরে গম গম করে আওয়াজ হচ্ছে। এই ভিউটা কিন্তু দেখার মতন। ওই দিক দিয়ে আসলাম, ওই যে ব্রিজটা যাচ্ছে না, ওইখান দিয়ে কিন্তু আসলাম। মানে কতটা ভাবুন, অনেক কিলোমিটার মনে হচ্ছে। ওখান থেকে দিকটা দেখতে পাচ্ছিলাম, এখন এদিকে চলে এসেছি। আর নিচ দিয়ে দেখুন সব ব্রিজ যাচ্ছে, এই পাহাড়গুলো মাঝখান দিয়ে টানেল, তার সেখান দিয়ে ব্রিজ ভেতর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ট্রেনের জন্য এটা।
বয়স্ক মানুষদের এরকম এনজয় করতে দেখে, ছবি টবি তুলতে দেখে বেশ মজা পাচ্ছে, এগুলো দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। আমিও চেষ্টা করি ওনাদের একটু যদি কিছুই করা যায়, বলি ছবি তুলে দিচ্ছি আপনাদের, বা ধরুন কেউ ছবি তুলছে মাঝখানে গার্ড করি না, শেষে একটু কথাবার্তা বলি, এই আর কি, এগুলোই তো আছে। যদি এখন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর লাইক করে দেবেন ভিডিওটা, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই নতুন ধরনের জায়গা। চলে এসছি এবার সেই সাসপেনশন ব্রিজে। কাঁপছে কিন্তু ব্রিজটা, পুরো কাঠের ব্রিজ, নিচটা পুরো কাঠের, দুলছে এরকম। আর এই যে সাসপেনশন এখানে মেটাল ওয়্যার দিয়ে বানিয়েছে। কত মানুষজন যাচ্ছে দেখুন, এরা মনে এখানে কাজ করেন। ভালো হলো, এটাও দেখা হয়ে গেল। সাসপেনশন ব্রিজ আমাদের দেশেও প্রচুর আছে, কিন্তু এই পাহাড়ের মাঝখানে সাসপেনশন ব্রিজের কিন্তু একটা মজা আলাদা। আমি নেপালে দেখেছি, আশা করি ভবিষ্যতে নেপালে গিয়ে সেগুলো এনজয় করতে পারবো। টিল দেন এখানে একটু মজা করে নিই। এইটা চলে এসে তিয়ানমান মাউন্টেন টেম্পেলে। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, তারপর যাবো হচ্ছে মন্দিরের ভেতরে। আর এখন কিন্তু 3:30 বেজে গেছে, 3:45 বাজে, আকাশেও কিন্তু মেঘলা করে আসছে। এবার আমি পৌঁছে গেছি এই ওপেন কোর্টইয়ার্ডটায়। আর এই ওপেন কোর্টইয়ার্ডের পেছনে রয়েছে হচ্ছে তিয়ানমান মাউন্টেন টেম্পল, মানে পাহাড়ি মন্দির। আর এই জায়গাটা কিন্তু একদম সেন্টার পয়েন্টে, মানে ওয়েস্ট লাইন দিয়ে আসলাম, ওয়েস্ট লাইন আর ইস্ট লাইন কিন্তু এখানেই মিশছে এসে। তো ধরে রাখুন অর্ধেক রাস্তা এখন এসেছি, আর অর্ধেক রাস্তাতেই আমার হয়ে গেছে হচ্ছে 8,800 স্টেপস। এবার মন্দিরটা দেখে আরও মোটামুটি ধরে রাখুন 8 থেকে 10,000 স্টেপস হাঁটার জন্য রেডি হতে হবে। অনেক পুরনো চাইনিজ একটা মন্দির, বেশি কথা না বলে দেখাচ্ছি আপনাদের। এখানে অনেক টুরিস্টি দোকান আছে, এখানে আইসক্রিম, সুভিনিয়ার সব কিছু পাওয়া যাচ্ছে। এই একটা আইসক্রিম কিনলাম 10 করে, মানে 120। এটা বাজারে গেলে হয়তো 50-60 টাকা পাওয়া যায়, অলমোস্ট ডাবল দাম, বাট ঠিক আছে, লোভ লাগছিলোতে কিনেছি। 3 রকম নাকি ফ্লেভার আছে, খেয়ে দিই কেমন। আইসক্রিম খেতে খেতে ঘুরতে ঘুরতে একা ভালোই লাগবে, কিন্তু আইসক্রিমটা খারাপ না, খুব শক্ত টাইপের, পুরো একদম দুধ দিয়ে বানায় এরা কিন্তু। এই ওয়াকওয়েটা দিয়ে হাঁটতে হাঁটতে এসে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম বিশাল বড় একটা গর্ত। তখনই বুঝতে পারলাম এটাই হচ্ছে হেভেন্স গেট, এটাই হচ্ছে তিয়ানমান কেভের ব্যাক সাইড। কি অদ্ভুত টাইপের না, কি বিরাট, ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু উপর দিকে দেখুন এই যে ওয়াকওয়েটা আছে না, ওয়াকওয়ের সাইজটা দেখুন, মানুষের সাইজ দেখুন, আর নিচে এই কেভ বা এই গর্তটা দেখুন, বিভৎস, কিন্তু বিভৎস। এটা সামনের দিকেও যাবো, আশপাশটা আবার দেখে নিন, জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড, সত্যি বলছি, পৃথিবীর বাইরে চলে এসেছি মনে হচ্ছে। আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 4:26, সামনেই রয়েছে হচ্ছে কেভটা যাওয়ার এলিভেটার। ওইটা ধরতে পারলে চিন্তা নেই, ওটা যেন বন্ধ না হয়ে যায়। টান প্ল্যান করলে এটা একটা প্রবলেম। আপনারা কিন্তু চায়না আসলে আমার মতন ভুলটা করবেন না, টাইম নিয়ে সব জায়গায় যাবেন, মানে কম জায়গা ঘুরবেন তাও ভালো,
কিন্তু আমি এটা এস্টিমেট করতে পারিনি, সেই জন্য ভবিষ্যতে মানে যখন নেক্সট যে কটা দিন আছে একটু টাইম বেশি রেখে করবো। কারণ অলরেডি দেখুন আজকে আমার হাঁটা হয়ে গেছে হচ্ছে 12,000 স্টেপস হাঁটা হয়ে গেছে। মানে ভাবুন কত হাঁটতে হচ্ছে এখানে। ও হো, এখান থেকে কি ভিউ দাদা! নিচে হচ্ছে সেই 99 বেন্ডস, আর এখানে সিঁড়ি নিচে দেখুন। এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে কিন্তু টিয়ানমান কেভের জন্য। ওইদিকে শহর, ওপরে একটা ভিউইং প্ল্যাটফর্ম, কি অপূর্ব দৃশ্য। নিচের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, চোখ জুড়িয়ে যাচ্ছে বিশ্বাস করুন। চায়নার এত অপূর্ব একটা জায়গা জাংজিয়াজিতে টিয়ানমান মাউন্টেন্স। দেখুন রাস্তাগুলো, জাস্ট দেখুন। 99খানা বেন্ড আছে কিন্তু। আপনারা হয়তো জানবেন, অনেকই ইয়াং লোক হয়তো দেখেছে রেঞ্জ রো ল্যান্ড রোভারের অ্যাডটা, যেটা এখানে চ্যালেঞ্জটা হয়েছিল, ড্র্যাগন চ্যালেঞ্জ। এই 99 বেন্ডস দিয়ে কিন্তু গাড়িটা ঘুরিয়ে এনেছিল। তখন থেকে ইচ্ছে ছিল এখানে আসার আমার। অদ্ভুত লাগছে এসে, অদ্ভুত লাগছে সত্যি বলছি। দুর্দান্ত ভিউ। এইবার কিন্তু এলিভেটরে ঢুকছি। এবার এলিভেটর দিয়ে কিন্তু চলে যাব হচ্ছে পাহাড়ের মাঝখানে, মানে দুটো এলিভেটর নিতে হবে কিন্তু। দেখা যাক, এবার কেভের দিকে যাবো। ওটা এই এলিভেটরটা কিন্তু অনেক ডিপ, দেখুন কত নিচে যাচ্ছে। আর যে পাহাড়টার মধ্যে আছি, পাহাড়টা ভেদ করে একটা এলিভেটর যাবে, তারপর হচ্ছে আরেকটা এলিভেটর নিচের দিকে নেমে যাবে। তো এটা তো ছোটোটা, মানে পাহাড় ভেদ করে অন্য সাইডটায় নিয়ে যাচ্ছে। এবার অন্য সাইডে নিয়ে গিয়ে তলার দিকে যে এলিভেটরটা, সেটা করে গেলে কিন্তু ওই একদম টিয়ানমান কেভের একদম তলায় পৌঁছে যাবো। তো আশা করছি দুটো এলিভেটর এখান দিয়ে, এটার পর এটা আসবে হয়তো। তারপর কিন্তু অনেকগুলো এলিভেটর আছে আমি যতদূর জানি, টোটাল 6টা এলিভেটর। এই ফার্স্ট এলিভেটর ক্রস করে সেকেন্ড এলিভেটরে উঠে পড়েছি। সবগুলো মনে হয় 100 মিটার করে যাচ্ছে। দেখুন এত ডিপ এলিভেটর আমি সত্যি কোথাও দেখিনি। আর চারিপাশে যে ছবিগুলো লাগানো আছে না, এগুলো হচ্ছে এখানকার ওই উইং স্যুট পরে যারা ডাইভ করেছে, যারা গাড়ি চালিয়েছে, সাইকেল চালিয়েছে, এখানকার কালচারাল অনুষ্ঠান, এই সব কিছু কিন্তু এদিকে ছবিতে দেওয়া আছে। আর টায়ার্ড হয়ে গেছি, আর শরীরে জোর নেই সত্যি বলতে। এই কেভটা দেখার জন্যই যাচ্ছি কষ্ট করে করে, আর পা ছেড়ে দিয়েছে, আর পারছি না। তলায় বসে গেছে লোকজন, কারণ সত্যি এটা খুব হেক্টিক কিন্তু, মানে এতটা রাস্তা ভাবা যায় না। 7খানা এলিভেটর ক্রস করে ফাইনালি পৌঁছে গেছি টিয়ানমান কেভে। এখানে প্রচুর চিল্লামিল্লি হচ্ছে। এখানে টিকিট অফিস আছে নিচের এলিভেটরে যাওয়ার জন্য, তো সেটা নিয়ে নেব কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার আগে। আর ফাইনালি পৌঁছে গেছি সেই হেভেন্স গেটে। ওপর থেকে জল পড়ছে, এটা হচ্ছে আসল গুহাটা কিন্তু। অপূর্ব অপূর্ব, দেখার মতন। আর এখান দিয়ে যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে 999টা সিঁড়ি তলায় নামা অবধি। এখান দিয়ে ভাবছি নামবো কি নামবো না, ট্রাই করবো একবার। এলিভেটর নিয়েও যাওয়া যায়, ভাবছি এখান দিয়ে নামি একবার, কেমন হয় এক্সপিরিয়েন্সটা দেখি। চলে এসছি ফাইনালি এই হেভেন্স গেটে। টিয়ানমান কেভ দুর্দান্ত লাগছে। 999টা সিঁড়ি দিয়ে ক্রস করে আসার পর কিন্তু এখানে উঠতে পারবেন। এখান থেকে ভিউ অত ভালো না হলেও নিচে গিয়ে কিন্তু আসল ভিউটা দেখাচ্ছি। ভাবছিলাম 999 সিঁড়িটা চড়বো না, তাই জন্য 999 সিঁড়িটার নিচের দিকে নামি। এলিভেটর নেওয়া যায়, 32 করে পড়বে। টাকার জন্য না, এক্সপিরিয়েন্সের জন্য হেঁটে হেঁটে নামছি। যাওয়া যাক, 999টা সিঁড়ি এখন হেঁটে হেঁটে নামবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে একটা। ভিড়টা একবার দেখে নিন, প্রচুর ক্যাচর ম্যাচর। আমি এখানে কথা বলছি না, একটু নেমে গিয়ে তারপর আপনার সাথে আবার গল্প গুজব করছি। বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই আর। অনেকটা নিচ অবধি সেরকম, মানে মানুষগুলো ছোট হয়ে গেছে মনে হচ্ছে তলায়। 999খানা সিঁড়ি ভাবা যায়, জাস্ট দেখুন কোথায় লোকজন দাঁড়িয়ে আছে। এটা আমি হেঁটে নামবো, অনেক কালের শখ ছিল, শখটা পূরণ করে নি আজকে। সেই ফেমাস টিয়ানমান কেভ বা হেভেন্স গেট, ভাবা যায় এখানে পৌঁছে গেলাম। অনেক স্বপ্ন ছিল এখানে আসার, সত্যি বলছি। চার পাঁচ বছর আগে যখন এই ল্যান্ড রোভারের ড্র্যাগন ট্রেলটা দেখেছিলাম বা ড্র্যাগন চ্যালেঞ্জ, সেই যেটা গাড়িটা নিয়ে না 99খানা বেন্ড হয়ে তারপরে 999খানা সিঁড়ি উঠেছিল এই সে বিখ্যাত পাহাড়ে টিয়ানমান মাউন্টেন জাংজিয়াজির, তখন থেকে এখানে আসার খুব ইচ্ছে ছিল। এখন ফাইনালি পৌঁছে গেছি সেই হেভেন্স গেটে, যেটা কিনা টিয়ানমান কেভ। আর এই 999 সিঁড়ি দিয়ে এখন নামছি। অদ্ভুত এক্সপিরিয়েন্স, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। ওই যে ওটা হচ্ছে কেভ,
তাই আমি একটাই কথা বলবো, জীবন একটাই, জীবন কিন্তু এনজয় করে নিন, উপভোগ করে নিন, আর এইসব জায়গা দেখে নিন। এখন মাঝামাঝি নেমে এসেছি, মাঝামাঝি নেমে এসে এইসব জায়গাগুলো রেলিং নেই, কিন্তু এইগুলোতে এমনি নর্মাল সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো একটু চওড়া, ওপরে সিঁড়িগুলো খুব স্টিপ খুব ছোটো ছোটো সিঁড়ি, দেখে তো মনে হচ্ছে নামিয়ে নি সেরকম কিছু। এখন সময় হয়ে গেছে হচ্ছে 5:46, আর ফাইনালি এখন সিঁড়ি দিয়ে নামলাম। 999 এখন কমপ্লিট করিনি, আরও 10-15টা মতন আছে, কিন্তু এখানে একটা বেস টাইপের এরিয়া আছে, সেখানে নামলাম। আজকের যাত্রাটা পুরো সফল। প্রচণ্ড টায়ার্ড, পা কাঁপছে আমার, এখন আর পারছি না। প্রচণ্ড খিদে পেয়েছে, পেট কুঁ করে আওয়াজ হচ্ছে পেটে, কিন্তু স্যাটিসফ্যাকশান গ্যারেন্টিড। এবার নিচের দিকে নেমে আরও অনেকটা হাঁটতে হবে, একটু বসি, ওখানে বসার জায়গাতে গিয়ে বসি একটু, তারপর আবার দেখবো কোন দিকে যাওয়া যায় না যায়। খাওয়ার দাওয়ার নেই, খাওয়ার দাওয়ার কিছু কিনতে হবে, খেতে হবে। এখানে নিচে এসে লোকজন সব এখন ছবি তুলতে ব্যস্ত, আমিও টুকটাক ছবি তুললাম। আমার সব ছবি কিন্তু দেখতে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যেটা হচ্ছে ইয়র ঘোষবাবু। সব ছবি, রিল সব কিছু কিন্তু ওখানে দিই, তাই চাইলে ফলো করতে পারেন। আর এখন লোকজনদের দেখিয়ে একটু পিপল ওয়াচিং করি, ভিডিও বন্ধ করি, এরপর একটু খাওয়া দাওয়া করবো, জল খাবো, এসব করে নিচে নেমে যাবো। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু আগে বাস চলতো, যে 99 বেন্ডস দিয়ে। এখন মনে হয় কোনো কারণে তো রাস্তাটা রিপেয়ার চলছে মনে হচ্ছে, দেখে কুচকাচ দেখতে পাচ্ছি এই দিক দিয়ে, তো সেই জন্য কিন্তু এখান দিয়ে এখন বাসগুলো চলছে না। এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হতো, এই চড়তে পারতাম। কিন্তু এখন এখান দিয়ে 500 মিটার গিয়ে এখান থেকে এক্সপ্রেস রোপওয়ে, সেটা কিন্তু মেন যেখান থেকে উঠেছিলাম আর কি, স্টার্টিং পয়েন্ট, সেখানে পৌঁছে দেবে। এখন এমনিতেই শরীরে আর জোর নেই, তার মধ্যে আর 500 মিটার হেঁটে তারপর রোপওয়েতে যেতে হবে। এখানে যদি আপনারা আসেন, খুব ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু ফিটনেস দরকার, আমি আগে থেকে বলে দিচ্ছি। বয়স্ক এখানকার লোকাল মানুষরা এসছেন, কিন্তু আমরা পারবো না, মানে আমাদের এখানকার লোকজন কিন্তু পারবে না। বলছি না, এখন অলমোস্ট 15,000 স্টেপস হয়ে গেছে, আরও হাঁটতে হবে, না 16,000-17,000 স্টেপস আছে। আর ভিডিওটা যদি এখনও অবধি ভালো লেগে থাকে, এটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দেবেন। এখান দিয়ে সেই 99 বেন্ডস রোডটা একবার দেখিয়ে দিই। এখান থেকে বাস চলতো, কিন্তু এখন বাস চলে না এখান দিয়ে, এখন এটা রিপেয়ার হচ্ছে মনে হচ্ছে। আমি এখন একদম লোকাল দোকানগুলোর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখছি একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে, রাইস আইটেম খেতে ইচ্ছে করছে একটু, তার মধ্যে যা ইচ্ছে দিক, কোথায় পাওয়া যায় বুঝতে পারছি না। সামনে একটা ভিড় দোকান আছে, ওদিকে গিয়ে দেখবো একবার, সেইখানে পাওয়া যায় নাকি। সব জায়গায় নাইট লাইফ দেখাই, জাংজিয়াজি নাইট লাইফ দেখাবো না কেন বলুন তো? দেখুন তাহলে এখানে দোকান পাশারগুলো কীরকম আছে, কি খাবার পাওয়া যাচ্ছে। আমি ফ্রাইড রাইসে খোঁজে খোঁজে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। নানা রকম জিনিস দেখাচ্ছে, কিন্তু সব ওই বিফ পর্ক দিয়ে ম্যাক্সিমাম। চিকেনের আইটেম কিন্তু খুব একটা পাচ্ছি না, এবার ভেজ খেতেও ইচ্ছে করছে না, খুব মুশকিলে পড়ে গেছে। ঠিক আছে, কিছু পেয়ে যাবো, আমার কোনো অসুবিধা নেই। আপনাদের রাস্তাঘাটটা দেখাই, দেখিয়ে তারপর পেছনে ব্যাক করে ওখানে দোকান থেকে খাবো। এগুলো সব লোকাল অলিগলি এখানকার, সবই খাওয়ার দোকান যা বুঝতে পারছি। প্রচুর লোকে বসে বসে খাচ্ছে। ব্যাক করে যাই, পিছনে একটা মাংসের দোকান আছে, ওখান থেকে নিই মাংস মনে ভাবছি। এইগুলো সব গ্রোসারি আইটেমস। এইখানে এগুলো কি দিচ্ছে আমি বুঝতে পারছি না। এরা পর্কটা প্রচুর খায়, সেগুলোর চর্বি টর্বি দিয়ে কী সব বানানো, কত রকম খাওয়ার। মাছও আছে এখানে, মনে হচ্ছে ফ্রাইড রাইস আছে মোস্ট প্রবাবলি। জিজ্ঞেস করে দেখি, কাকে জিজ্ঞেস করবো। এখানে তো দেখে মনে হচ্ছে ফ্রাইড রাইস রয়েছে, মোমো রয়েছে, মোমোগুলো দেখি পাওয়া যায় না কিছু। আগের দোকানে জিজ্ঞেস করলাম ফ্রাইড রাইস, বললো ফ্রাইড রাইস চিকেন দিয়ে হবে না, এখানে কিন্তু চিকেন বার্গার বা এগুলো পাচ্ছি, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই দিদির দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মাংসের আইটেম কিন্তু অনেক রয়েছে, কিন্তু এখানে অর্ধেক জিনিস কিন্তু চিকেন না, এইটা একটা প্রবলেম। তাও এখানে একটা বার্গার পাচ্ছি বলে নিয়ে নিই, খেয়ে দিই কেমন হয়।
এইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, এখানে কিন্তু ফ্ল্যাটের মধ্যে। এখানে নামিয়ে দিয়ে গেল ট্যাক্সি। এটা হচ্ছে জাংজিয়াজি। জাংজিয়াজির একটু আউটস্কার্টস, মানে বলতে পারেন জাংজিয়াজি ওয়েস্ট স্টেশন তার কাছে নিয়েছে কিন্তু। আর হয়তো এখানে বেরোবো না রাত্রিবেলা, প্রচণ্ড টায়ার্ড। আবার কালকে এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেখানে গিয়ে আমি 2 থেকে আড়াই দিন থাকবো। এখন যাওয়া যাক ঘরের দিকে। আর এই জাংজিয়াজি টিয়ানম্যান মাউন্টেন থেকে হেভেন্স গেটের সামনে দাঁড়িয়ে একটাই কথা বলবো ভিডিও শেষ করার আগে, সেটা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।